হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমরা আলোচনা করব রসায়নের প্রাথমিক ধারণা দ্বিতীয় লেকচার। আজকের লেকচারে আমরা মোটামুটি আলোচনা করব পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, আণবিক ভর বা আণবিক গুরুত্ব, গড় পারমাণবিক ভর, অ্যাটমিক মাস ইউনিট মানে পারমাণবিক ভর একক, একটা পরমাণুর ভর কি করে নির্ণয় করব, বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে। তাহলে চলো শুরু করি আজকের লেকচার। দেখো, প্রথমে আমরা আলোচনা করব পারমাণবিক ভর। দেখো, পরমাণুর যে ভর সেটা খুবই ক্ষুদ্র। কেন কি, পরমাণু কিন্তু খুবই ক্ষুদ্র হয়, সেই জন্য কোনো একটা পরমাণুর ভর কিন্তু আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। সেই জন্য বিজ্ঞানীরা কি করেছিল, একটা আপেক্ষিক পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি চালু করেছিল। ঠিক আছে, সেটাকেই কিন্তু আমরা পারমাণবিক ভর বলি। এটা একটা তুলনামূলক সংখ্যা। তা যাই হোক, পারমাণবিক ভরের কিন্তু বিভিন্ন স্কেলে তার বিভিন্ন রকম সংজ্ঞা হয়। প্রথমে হাইড্রোজেন স্কেলে কিন্তু তার একটা সংজ্ঞা দেব। দেখো, হাইড্রোজেন স্কেলে কিন্তু পারমাণবিক ভরের সংজ্ঞা হলো, আমরা যদি বলি হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেন স্কেলে কিরকম সংজ্ঞা হয় আমি জাস্ট লিখে বোঝাচ্ছি তোমাদের। মৌলের পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, বা হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। এটা হলো হাইড্রোজেন স্কেলে। হাইড্রোজেন স্কেলে কিন্তু পারমাণবিক ভরের সংজ্ঞা বা পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা এটা। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকেই আমরা বলবো ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, যা বলো আর কি। তা যা হোক, এটার কিন্তু এককহীন, কারণ দুটো ভরের অনুপাত, সেই জন্য এটা কিন্তু এককহীন রাশি, একটা এককহীন রাশি। ঠিক আছে, এককহীন রাশি, দুটো ভরের অনুপাত দেখতে পাচ্ছ, সেই জন্য এককহীন। এটা জাস্ট একটা তুলনামূলক সংখ্যা। মানে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরো যদি বলি ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব 24 বা পারমাণবিক ভর 24, মানে এটা কি, মানে ম্যাগনেসিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 24 গুণ ভারী, এটা আমরা বলতে পারি। বা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 বা পারমাণবিক ভর 23, তার মানেটা কি, মানে সোডিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 23 গুণ ভারী। বোঝা গেল? এটা একটা তুলনামূলক সংখ্যা। হাইড্রোজেন স্কেলে প্রথমে সংজ্ঞায়িত করা হয়েছিল, কিন্তু কিছু অসুবিধার জন্য পরবর্তীকালে অক্সিজেন স্কেলে সংজ্ঞায়িত করা হলো। সেটা বলা হলো যে অক্সিজেনের যে 16 আইসোটোপ, সেটাকে প্রমাণ হিসেবে ধরে বলা হলো কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। ঠিক আছে, এটা অক্সিজেন স্কেলে। পরবর্তীকালে এসে কার্বন স্কেল। কার্বন স্কেলটা একটু বলে রাখি। কার্বন স্কেলে কি করা হয়, জাস্ট কার্বনের যে C12 আইসোটোপ, এটাকে প্রমাণ হিসেবে ধরা হয় এবং সংজ্ঞাটা দেওয়া হয় এইভাবে যে কোনো মৌলের একটি পরমাণু একটি 12C আইসোটোপের প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। তাহলে কিরকম হবে, মৌলের পারমাণবিক ভর মানে মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইকুয়ালস টু হবে মৌলের একটি পরমাণুর ভর
ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি 12C, মানে কার্বনের 12, মানে 13, 14 আর 12, তার মধ্যে 12 এর স্টেবিলিটি সব থেকে বেশি। যা হোক, এই 12C আইসোটোপের পরমাণুর ভর, তাই তো? তাহলে কোন মৌলের একটি পরমাণু একটি 12C পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। এটা কার্বন স্কেলের সংজ্ঞা, ঠিক আছে? এবং তোমরা জানো যে পারমাণবিক ভর যেহেতু দুটো ভরের অনুপাত, তাহলে এটা একটা সংখ্যা মাত্র, এটা এককহীন, তাই তো? তাহলে দেখো, এই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, এটা কিন্তু একটা তুলনামূলক সংখ্যা, এটা এককহীন। এটা দিয়ে কিন্তু কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর নির্দেশ হয় না। যেমন কিছু মৌল, তার যদি পারমাণবিক ভর বলি, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এটা এক্সাক্ট মান 1.008, বা সেটাকে রাউন্ডিং অফ করলে 1.008 হয়, তাকে আবার ফার্দার রাউন্ডিং অফ করলে 1 হয় অ্যাকচুয়ালি। তারপরে কার্বন 12, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, সালফার 32, ঠিক আছে? এরকম কয়েকটা যেগুলো কাজে লাগবে আর কি, বেশি বেশি পরিমাণে, সেই কজনে মনে রাখবে এরকম। তা যা হোক, আমরা তাহলে এইগুলো জাস্ট কিন্তু একটা তুলনামূলক সংখ্যা, এর কিন্তু কোনো একক নাই, দেখতে পাচ্ছ। আপেক্ষিক পারমাণবিক ভর এটা, বা পারমাণবিক গুরুত্ব, অ্যাটমিক মাস। এবার দেখো, এটা দিয়ে কিন্তু কোনো মৌলের একটি পরমাণুর সঠিক ভর বা প্রকৃত ভর কিন্তু নির্দেশিত হয় না। মানে কোন একটা পার্টিকুলার মৌলের একটি পরমাণুর সঠিক ভর কত বা প্রকৃত ভর কত, সেটা এই যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলছি, মানে অক্সিজেনের একটি পরমাণুর ভর 16, এটা কিন্তু মিনিংলেস। মানে এটা দেখতে পাচ্ছ কোনো একক নেই, নেই, তা নেই। তাহলে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, একটি পরমাণুর যে প্রকৃত ভর, সেটা নির্দেশ করার জন্য আমরা একটা ইউনিট ব্যবহার করব, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। দেখো এখানে লেখা হয়েছে, এবং এর সংজ্ঞাটা কেমন বলছে, যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশের সমান, তাকে পারমাণবিক ভর একক বলে। তাহলে জিনিসটার যদি মান বের করতে হয়, মানটা কেমন হবে আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে 1 AMU সমান আমরা বলতে পারি অ্যাটমিক মাস ইউনিট, এটাকে আমরা AMU বলি, বা অনেক সময় অনেক বইতে ইউ, জাস্ট ইউনিফাইড ইউনিট, ইউ দিয়ে ডিনোট করে, হ্যাঁ, ইউনিফাইড ইউনিট, ইউনিফাইড বোঝানো হয় ইউ ফর, AMU ইউনিফাইড একই ব্যাপার। তাহলে 1 AMU মানে কি 1/12 ইন্টু একটি 12C পরমাণুর প্রকৃত ভর, তাই তো? এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তাহলে আমরা এখান থেকে আগে যদি একটি 12C পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারি, তাহলে আমরা এখানে কিন্তু 1 AMU এর মানটা পেয়ে যাব, তাই তো? এখন দেখো, গ্রাম পারমাণবিক ভর, মানে পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, তাকে আমরা বলি গ্রাম পারমাণবিক ভর, তাই তো? তাহলে আমরা বলতে পারি, এই যে কার্বন 12C, তার তো ভর সংখ্যা 12, তাহলে এই 12টাকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে
এটা বোঝায় যে অ্যাভোগাড্রো, আমি একটু পরেই আসছি কনসেপ্টটা, অ্যাভোগাড্রো সংখ্যক মানে 1 মোল, সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। এবার কিন্তু আমি জাস্ট গ্রামে কনভার্ট করতে পারলাম, গ্রাম পারমাণবিক ভর, তাই তো? তাহলে আমরা বলতে পারি 6.0 into 10 to the power 23 সংখ্যক 12C পরমাণুর ভর 12 গ্রাম। এই জাস্ট গ্রাম লিখতে পারলাম। এর কিন্তু বা পারমাণবিক ভরের কিন্তু একক নেই, কিন্তু গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাকেই আমরা বলি গ্রাম পারমাণবিক। সেটা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হয় ওই মৌলের। তাহলে সেখান থেকে আমরা একটা পরমাণুর ভর কি করে বের করব? একটি 12C পরমাণুর ভর, সেটা কত হবে? 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10 to the power 23। এই যে সংখ্যাটা, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটা এই ভিডিওর একটা জায়গায় আছে ডিসকাশন আর কি, আগে হয়ে গেল আর কি। তাহলে এইটার মান যদি তোমরা এখানে বসিয়ে দাও 1 AMU তে, তাহলে 1/12 ছিল অলরেডি সূত্রে দেখো, আর একটি 12C পরমাণুর প্রকৃত ভর, তাহলে 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এই 6.022 into 10 to the power 23, তাই তো? তাহলে এটার 1 AMU সমান কি হবে? 1/6.022 এত গ্রাম into 10 to the power 23 গ্রাম, মানে এটাকে ভাগ করলে যেটা হয় 1.6605 into 10 to the power minus 24 গ্রাম, ঠিক আছে? এত গ্রাম হয়। তাহলে অ্যাটমিক মাস ইউনিট 1 AMU সমান 1 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 AMU এর মান কত? 1.6605 into 10 to the power minus 24 গ্রাম, তাই তো? 1.6605 into 10 to the power minus 24 গ্রাম, এটা 1 AMU এর মান। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? হাইড্রোজেনের ক্ষেত্রে একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 1.008 AMU বা 1 U বা 1.008 U। AMU মানে U অ্যাকচুয়ালি। তাহলে এই মানে সেটা কত? 1.008 into 1.6605 into 10 to the power minus 24 গ্রাম। এটা একটা হাইড্রোজেন পরমাণুর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, প্রকৃত ভর 1.008 into 1.6605 into 10 to the power minus 24 গ্রাম। কত কম ভর, বুঝতে পারছো? তাহলে 1 মোলের ভর কত, এর সাথে এনে গুণ করে দাও, সেটাই মান দেখবে 1.008 হবে। সেই 1 মোলের ভর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার পারমাণবিক ভর, এত গ্রাম। এই পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাকে আমরা বলি গ্রাম পারমাণবিক ভর। তাহলে একটা অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে? একটি অক্সিজেন পরমাণুর, মনে রাখবে, একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হবে 16 U বা 16 AMU, দ্যাট ইজ 16 into 16 AMU বা 16 U, that is equals to 16 into 1.6605 into 10 to the power minus 24 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি, তাই তো? তাহলে ব্যাপারটা বোঝা গেল। পারমাণবিক ভর এককের সাহায্যে আমরা কোনো মৌলের পরমাণুর সঠিক ভর নির্দেশ করাতে পারি, ঠিক আছে? আচ্ছা, গড় পারমাণবিক ভরের কনসেপ্টটা কখন আসলো? দেখো, প্রকৃতিতে অনেক এরকম মৌল আছে বা অধিকাংশ মৌলেরই কিন্তু আইসোটোপ আছে। আইসোটোপ মানে কি? আমরা আইসোটোপ মানে জানি, দেখো, আইসো মানে সমান, টোপ, এই টোপের মানে প্রোটন সংখ্যা, মানে সমসংখ্যক প্রোটন আছে। যেমন হাইড্রোজেন, তার 3টে আইসোটোপ,
প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। ঠিক আছে, যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য ভর সংখ্যাটা আলাদা হয়। যেহেতু প্রোটন সংখ্যা একই তাই আইসোটোপ, একই মৌলের বিভিন্ন পরমাণু। যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য পারমাণবিক ভর বা ভর সংখ্যাটা পৃথক হয়, সেটাকেই আমরা পরস্পরের আইসোটোপ বলি। কার্বনের ক্ষেত্রে 6, 12, 13, 14 এরকম। ক্লোরিনের ক্ষেত্রে 35, 37, ক্লোরিনের দুটো আইসোটোপ, কার্বনের এরকম। তাহলে এই আইসোটোপ থাকার জন্য, অস্তিত্ব থাকার জন্য, এবং এই যে আইসোটোপ গুলো থাকে তাদের কিন্তু একটা, এদের যে প্রাচুর্যের যে অনুপাত প্রকৃতিতে এদের যে অনুপাতে পাওয়া যায় সেই অনুপাতটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, যেমন এই যে ক্লোরিন 35 আর ক্লোরিন 37 ভর সংখ্যাওয়ালা যে দুটো আইসোটোপ, এদের যে অনুপাতে এরা যা পাওয়া যায়, প্রাচুর্যের অনুপাত, অ্যাবান্ডেন্সের অনুপাত, যেটা অ্যাবান্ডেন্স রেশিও, ঠিক আছে, সেটা হচ্ছে 3:1। তার মানে এটা একটা, আমি যদি ক্লোরিনের স্যাম্পেল নিই তাহলে 35 আইসোটোপটা থাকবে 75%, আর 37 এটা থাকবে 25%। তাহলে আমার এরকম যদি একটা পার্টিকুলার পরমাণুর মধ্যে তার বিভিন্ন আইসোটোপ থাকে তাহলে পারমাণবিক ভর বা বের করার সময় কিন্তু অ্যাভারেজ করতে হয়। ঠিক আছে, সেই অ্যাভারেজিংটা কি করে করতে হয় দেখো, উদাহরণ দিয়ে বলে দিই। এই ক্লোরিনের এই উদাহরণটা দিয়েই বলা যাক। দেখো, ক্লোরিনের যদি আমি বলি, ক্লোরিনের গড় পারমাণবিক ভর সেটা কি হবে? দেখো, ভর সংখ্যা 35, তাই সেটা আছে 75%, তাহলে 75 into 35 প্লাস 25 into 37, তাহলে এটা টোটাল ভর বাই টোটাল সংখ্যা কত? 75 প্লাস 25 মানে 100, তাই তো? তাহলে এইটাকে ভাগ করে যে এটা পাবে সেটা দেখবে 35.5 হয়। ঠিক আছে, তাহলে যেহেতু প্রকৃতিতে যে সমস্ত মৌল পাওয়া যায় তাদের অধিকাংশরই কিন্তু আইসোটোপ থাকে, সেই আইসোটোপ থাকার জন্য সেই আইসোটোপগুলো, তাদের যে বিভিন্ন আইসোটোপ থাকে তাদের যে প্রাচুর্যের অনুপাত, তাদের যে অ্যাবান্ডেন্স রেশিও সেটা মোটামুটি ভাবে ফিক্সড। ঠিক আছে, সেটা আমরা জানি রেশিওটা কত, এবং সেই রেশিওটার সাহায্যেই কিন্তু আমরা তাদের পারমাণবিক ভরের একটা আনুমানিক গড় পারমাণবিক ভর বের করতে পারি। অ্যাভারেজ যেভাবে বের করি, সিম্পল নিয়ম। এবার তোমাদের একটা হোম টাস্ক দেবো এখানে। হোম টাস্কটা হলো, আমি বলে দিচ্ছি, হাইড্রোজেনের এই যে 3টে আইসোটোপ, গড় পারমাণবিক ভর বের করবে। এটা থাকে 99.98%, এটা থাকে 0.16%, এটা থাকে 0.004%। ঠিক আছে, তাহলে দেখবে এরকম যদি হয়, যেটা কারোর রেশিওটা যদি গ্রেটার দেন 99% হয়, তাহলে অ্যাভারেজ পারমাণবিক ভরটা কিন্তু বায়াস হবে কার দিকে, মানে প্রাচুর্যের অনুপাত, কোনো একটা আইসোটোপ তার অ্যাবান্ডেন্সের পরিমাণটা যদি 99% এর বেশি হয়ে যায়, তখন গড় পারমাণবিক ভরটা কিন্তু বায়াস হয়ে যাবে তার দিকে, তার যে পারমাণবিক ভর তার দিকে। ঠিক আছে, এটা সিম্পল ম্যাথমেটিক্স ভাবলে হয়ে যাবে। তা জাস্ট এটা করে দেখবে, সেই একই আসবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এরকম অ্যাবান্ডেন্স রেশিওটা এরকম বা সিমিলার কাইন্ডের, বা 99% বা 0.5 বা 99 বা কারোর 1%, তখন যার অ্যাবান্ডেন্সটা বেশি তার পারমাণবিক যে ভর তার দিকেই কিন্তু গড় পারমাণবিক ভরটা সেই রকম টাইপের হবে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা গড় বের করি আর না করি,
যেটার প্রাচুর্যটা বেশি তার পারমাণবিক ভরটা ধরেই অঙ্ক করলে উত্তর কাছাকাছি আসবে। বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইলাম আর কি? হ্যাঁ, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? ঠিক আছে, তাহলে পরবর্তী কনসেপ্টে যাই। দেখো, মাস স্পেকট্রোস্কোপি মানে বিভিন্ন রকম স্পেকট্রোস্কোপিক টেকনিক আছে, তার মধ্যে মাস স্পেকট্রোস্কোপি, যেটাকে মাস স্পেকট্রোগ্রাম যন্ত্র বলা হয়, সেই মাস স্পেকট্রোস্কোপিটা অ্যানালাইজ করা হয়, যে সেটা হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি মাধ্যমে, সেটা মাস স্পেকট্রোগ্রাম যন্ত্র। সেই মাস স্পেকট্রোগ্রাম যন্ত্রের সাহায্যে কিন্তু পারমাণবিক ভর নির্ভুলভাবে পরিমাপ করা হয়, এবং এখানে একটা পরমাণুর ভরটাকে ইউনিফাইড ইউনিটে বা এএমইউ স্কেল ইউনিটে দেখানো হয়। দেখো এখানে দেখানো হয়েছে ইউ, মানে সেই ইউ মানে এএমইউ। ঠিক আছে, দেখো তাহলে এখানে কিন্তু যেটা দেখানো হয়েছে এইগুলো আমি দিয়েছি, এটা একটা পরমাণুরই ভর। আর ইউটা তুলে দিয়ে যদি আমরা জি করে দিই, তাহলে এক মোল পরমাণুর ভর নির্দেশ করবে। এক মোল মানে ওই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর নির্দেশ করবে। বোঝা গেল? তাহলে এটা একটু দেখে নেবে। এটা মেনলি এটা ওই কার্বন স্কেলের রেসপেক্টে করা হয় আর কি। ঠিক আছে, তাহলে কতকগুলো মৌলের পরমাণুর পারমাণবিক ভর, এখানেই কিন্তু ইউনিফাইড ইউনিট দিয়েই কিন্তু একটা পরমাণুর ভর নির্দেশ করা হচ্ছে। সঠিকভাবে একটা পরমাণুর ভরই নির্দেশ করা হচ্ছে। তাহলে আণবিক ভর, দেখো পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, এবার যদি পরমাণুগুলো যুক্ত হয়ে তো অণু হয়, যেমন অক্সিজেন পরমাণু, আর অণু O2। তাহলে এখানে কটা পরমাণু মিলে অক্সিজেন অণু তৈরি হয়েছে? দুটো। তাহলে অক্সিজেন অণুতে পারমাণবিকতা কত? 2। অক্সিজেনের পারমাণবিকতা 2, দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে। যেমন কার্বন ডাইঅক্সাইড, এই একটা অণু। যৌগিক অণু, জল যৌগিক অণু। তাহলে এরা অণু, তাহলে একটা কার্বন, দুটো অক্সিজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন। তাহলে এরকম। তাহলে এই অণু যখন পরমাণু গুচ্ছ মিলে, এক বা একাধিক পরমাণু মিলে, অনেকগুলো এক পরমাণুক অণু হয়, যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো, পারমাণবিকতা 1। কিন্তু মেনলি একাধিক পরমাণু গুচ্ছ কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণু তৈরি করে। ঠিক আছে, এদের স্বাধীন অস্তিত্ব আছে, এবং ওই অণুর ভরটা একই রকম ভাবে সেই রকম বিভিন্ন স্কেলে করা হয়, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। তা আমরা এখানে কার্বন স্কেলেই বলবো সংজ্ঞাটা। কার্বন স্কেলে যদি সংজ্ঞা বলি, কার্বন স্কেলে যদি সংজ্ঞাটা বলি, তাহলে মৌলে যৌগের, ঠিক আছে, এবং এখানে কিন্তু আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুটো নিয়ে আলোচনা করতে পারি, কারণ আমরা মৌলিক মৌলিক পদার্থ বলতে একই রকম টাইপের অণু নিয়ে গঠিত হয়, আর দুটো ভিন্ন রকম অণু পরমাণু নিয়ে যখন, মানে মৌলিক অণু মানে মেনলি একই রকম পরমাণু নিয়ে গঠিত হয়, আর যৌগিক মানে কি ভিন্ন প্রকার পরমাণু নিয়ে গঠিত হয়। ঠিক আছে, তাহলে একই প্রকার পরমাণু নিয়ে গঠিত অণুকে আমরা মৌলিক অণু বলবো। আর মৌল বা যৌগের, সেই জন্য এখানে মৌল বা যৌগের, কারণ এক পরমাণুকে অনেকে আছে। তাহলে মৌল বা যৌগের আণবিক ভর বা আণবিক গুরুত্ব, আণবিক ভর বা আণবিক গুরুত্ব একই জিনিস, মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস ইকুয়ালস টু কি? মৌল বা যৌগের একটি পরমাণুর ভর, মৌল বা যৌগের একটি অণুর ভর, সরি এখানে অণু নিয়ে আলোচনা করছি, একটি অণুর ভর বাই কার্বন স্কেলে যদি বলি, তাহলে 1/12 ইন্টু একটি 12C পরমাণুর ভর।
তাই তো? তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি 12C পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকেই কিন্তু আমরা আণবিক ভর বলতে পারি। এটাও কিন্তু একটা তুলনামূলক সংখ্যা, এটা কিন্তু এককহীন, তাই তো? তাহলে ধরো যেমন নাইট্রোজেন অণু, N2, পারমাণবিকতা 2 যার, আণবিক ভর কত হবে? দেখো কি করে ক্যালকুলেট করবো, দুটো পারমাণবিকতা ইন্টু পারমাণবিক গুরুত্ব করে, তাহলে 2 ইন্টু 14, নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর 14, তাহলে এটা হবে 28। কার্বন ডাই অক্সাইড, কার্বনের কত 12, অক্সিজেন দুটো, 2 ইন্টু 16, তাহলে 32 প্লাস 12 মানে 44। সালফার ডাই অক্সাইড, সালফার 32, অক্সিজেন 2 ইন্টু 32 প্লাস 32 মানে 64, তাই তো? এরকম ভাবে। আচ্ছা, তোমাদের একটা হোম টাস্ক, সেটা C6H12O6, এটা বের করবে, ঠিক আছে? এটার এম কত, আণবিক ভর কত, ঠিক আছে? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাকে আমরা বলবো গ্রাম আণবিক ভর। কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে আমরা বলি গ্রাম আণবিক ভর। যেমন কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44, তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর হবে 44 গ্রাম, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ফর্মুলা ওয়েট মানে সংকেত ভর, ফর্মুলা ওয়েট সংকেত ভর। দেখো আয়নীয় যৌগ যারা আয়নিক কম্পাউন্ড হয় তাদের তো একক অণুর অস্তিত্ব নেই, তারা একটা ক্লাস তৈরি করে, মানে সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, এরকম যদি আমি 2 ডাইমেনশনালি দেখাই, একটা ত্রিমাত্রিক বিন্যাস, একটা জ্যামিতিক নির্দিষ্ট জ্যামিতিক আকার তৈরি করে ক্লাস আকার কঠিন পদার্থ হলে আয়নিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। তাহলে একটা নির্দিষ্ট জ্যামিতিক শেপ তৈরি করে, যেহেতু কেলাস তৈরি করে, তাহলে এদের ক্ষেত্রে যেহেতু একক আয়নীয় যৌগের ক্ষেত্রে একক অণুর অস্তিত্ব থাকে না, যেমন NaCl, NaCl এর ক্রিস্টাল মানে এখানে অসংখ্য Na+ এবং অসংখ্য Cl- আছে। আমি একটু সুবিধার্থে বলে রাখি, একটা NaCl এর ক্রিস্টালে অসংখ্য Na+ অসংখ্য Cl- থাকে, কিন্তু একটা Na+ কে ঘিরে 6টা Cl- এবং একটা Cl- কে ঘিরে 6টা Na+ থাকে, মানে কোঅর্ডিনেশন সংখ্যা 6, তাই তো? তাহলে 6 কোঅর্ডিনেট কম্পাউন্ড হলো NaCl, কিন্তু এখানে একটা পার্টিকুলার ক্লাসে ইউনিট সেলে, ক্লাসের ক্ষুদ্রতম একক, সেটাকে আমরা ইউনিট সেল বলি। দেখবে আমরা সলিড স্টেট বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে অনেক কিছু পড়াবো আর কি। সেই ইউনিট সেলের মধ্যে প্রতি একক ইউনিট সেলে কিন্তু 4টে Na+, 4টে Cl- থাকে, তাহলে 1:1 অনুপাতে থাকে এটা, তাই তো? তাহলে যেহেতু এখানে সংকেতের মাধ্যমে বোঝানো হচ্ছে যে একটা Na একটা Cl, সংকেত দ্বারা বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই আয়নীয় কম্পাউন্ডে এরা ল্যাটিস তৈরি করার জন্য অসংখ্য Na+, অসংখ্য Cl- থাকে, যতগুলো Na+ থাকে, যদি আইডিয়াল ক্রিস্টাল হয় তাহলে যতগুলো Na+ থাকে ততগুলো Cl- এবং এই সংকেতের ভরটা হলো সোডিয়াম 23 আর ক্লোরিন 35.5, সেটা 58.5। এটা কিন্তু আণবিক ভর কথাটা না বলে এটা সংকেত ভর বলা উচিত, কারণ এখানে একক অণুর অস্তিত্ব নেই, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে গল্প আর কি। আচ্ছা, মৌলের ধারণা। মৌল, দেখো মৌল হচ্ছে শব্দটা এসছে অ্যাকচুয়ালি স্তূপ বা গুচ্ছ থেকে, ঠিক আছে? পরিমাণ বোঝায় অ্যাকচুয়ালি, তা পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল, ঠিক আছে? তা মোলের বিভিন্ন সংজ্ঞা আছে, আধুনিক মতে একটা সংজ্ঞা আছে, দেখো বলছে কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণকে বোঝায় যার মধ্যে ওই পদার্থের উপাদান কণিকা কি কি হতে পারে, পরমাণু, অণু বা আয়ন। উপাদান কণিকার সংখ্যা 12C পরমাণু, 12C আইসোটোপের 12 গ্রাম মানে 0.012 কেজি, মানে সেটা 12 গ্রাম পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু বর্তমান, মানে
12 গ্রাম কার্বনে যতগুলো কার্বন পরমাণু থাকে, দেখো 12 গ্রাম কার্বনে কতগুলো কার্বন পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যককে এই অ্যাভোগাড্রো সংখ্যা, এই অ্যাভোগাড্রো সংখ্যা আমি একটু বলে দিই, অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার, এগুলো অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে অনেক বইতে এন দিয়ে প্রকাশ করে, অনেক বইতে এন এ, এন সাবস্ক্রিপ্টে এ, ঠিক আছে। এই এন এর মানটা হলো মিলিক্যানের মান নির্ণয় করেন 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে। এবার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এর কিন্তু কোনো একক নেই, এটা ইউনিটলেস। অ্যাভোগাড্রো নাম্বার এটা কিন্তু ইউনিটলেস, এর কোনো একক নেই। কিন্তু অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যে কোনো পদার্থের 1 মোল পরিমাণে যেহেতু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা থাকে, যে কোনো পদার্থের, আবার বলছি কথাটা, যে কোনো পদার্থের 1 মোল পরিমাণে যেহেতু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা থাকে, সেই জন্য এই নাম্বারটা কিন্তু 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের ক্ষেত্রে ফিক্সড, সেই জন্য অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা মানটা এটা হলেও তার একক কিন্তু মোল ইনভার্স, মানে প্রতি মোল, পার মোল কিন্তু এর একক, ঠিক আছে। মানে পার মোলে এত সংখ্যাটা থাকে যে কোনো পদার্থ, যে কোনো পদার্থের 1 মোল পরিমাণে, তাহলে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট কিন্তু ইউনিট আছে, এবং তার ইউনিটটা কি, মোল ইনভার্স বা প্রতি মোল বা পার মোল, ঠিক আছে, মোল টু দি পাওয়ার -1 বা মোল ইনভার্স, যে হিসাবে উচ্চারণ করো আর কি। তাহলে মোল বলতে আমরা বুঝি 12C আইসোটোপের 12 গ্রাম মানে 0.012 কেজি পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু আছে সেই পরিমাণ উপাদান কণিকাকে বোঝানো হয় 1 মোল বলতে। তাহলে যে কোনো, এবং সেটার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ আমরা বলতে পারি 1 মোল যে কোনো পদার্থে যে উপাদান কণিকাটা থাকবে, যে পার্টিকেলটা থাকবে, সেটা কত সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। দেখো এই চারটা খুব ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে, মানে 1 মোল অণুতে অণুর সংখ্যা ইকুয়ালস টু 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা ইকুয়ালস টু 1 মোল আয়নে আয়নের সংখ্যা ইকুয়ালস টু 1 মোল মূলকে মূলকের সংখ্যা ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা বর্তমান, ঠিক আছে, উপাদান কণিকা বর্তমান, ক্লিয়ার। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা যদি বলি নাইট্রোজেন, অক্সিজেন আর জল, তাহলে এর ক্ষেত্রে মোলার মাস কত নাইট্রোজেনের, 14 মানে 28, 2 ইন্টু 14, আচ্ছা এর ক্ষেত্রে 2 ইন্টু 16 মানে 32, আর জলের ক্ষেত্রে 2 ইন্টু 1, হাইড্রোজেনের ক্ষেত্রে আর 16 মানে 18, তাই তো। তাহলে এর কে গ্রামে প্রকাশ করলে, এই আণবিক ভরগুলোকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাকে আমরা বলি গ্রাম আণবিক ভর, ঠিক আছে। এবং গ্রাম অণু বা গ্রাম মোল মোল সংখ্যা আমরা কি করে বের করব, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই তো। তাহলে আমরা এখানে জাস্ট একটু বলে দিই, 1 মোল বলতে আমরা কি বুঝি, কোনো পদার্থের 1 মোল বলতে আমরা বোঝাই, বা 1 গ্রাম মোল বলতে বুঝি ওর আণবিক গুরুত্বকে যদি বা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, যত গ্রাম হয় সেটা, তাহলে তত গ্রামকে আমরা বলবো ওই প্রদত্ত পদার্থের 1 মোল, ঠিক আছে। তাহলে কোনো পদার্থের 1 মোল বলতে বুঝবো কি, ওই পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেই গ্রাম সংখ্যাকে আমরা ওই পদার্থের 1 মোল বলবো। তাহলে নাইট্রোজেনের 1 মোল নাইট্রোজেন মানে কত, এখানে 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন বলতে কে 1 মোল নাইট্রোজেন অণু বোঝানো হয়। তাহলে 1 মোল
অক্সিজেন মানে কত? 32 গ্রাম অক্সিজেন। 1 মোল জল মানে কি? 18 গ্রাম জল। কনসেপ্ট বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেনে, ঠিক আছে, একটু টেকনিক্যাল গন্ডগোলের জন্য সরি, 28 গ্রাম নাইট্রোজেনে, দেখো 28 গ্রাম নাইট্রোজেনে অণুর সংখ্যা ইকুয়ালস টু 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা ইকুয়ালস টু 18 গ্রাম জলে অণুর সংখ্যা ইকুয়ালস টু কত? 6.022 into 10 to the 23। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন অণুর সংখ্যা কত? 6.022 into 10 to the power 23। 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? 6.022 into 10 to the power 23। এবং 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23। তাই তো? তাহলে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে উপাদান কণিকার সংখ্যা 1 মোলটা আমরা কি করে পাবো? গ্রামের সাথে তার সম্পর্কটা কি? আমরা কোনো পদার্থের যে পারমাণবিক আণবিক ভর, সেই যদি অণু হয়, বেসিক্যালি অণু হলে আণবিক ভর, যে আণবিক ভরটা পাই সেই আণবিক ভর বা আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলাম। তাহলে যে যত গ্রামটা হচ্ছে সেইটা ওই পদার্থের 1 মোল। তাহলে 1 মোল বলতে আণবিক কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই গ্রাম ভরের ওই পদার্থকে আমরা বলবো ওই পদার্থের 1 গ্রাম অণু বা 1 মোল। ঠিক আছে? তাহলে প্রদত্ত ভর যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা কি করে বের করব? একটা সিম্পল ফর্মুলা মোল সংখ্যা বের করার, একটু মনে রাখবে, n ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, আণবিক ভর, মোল সংখ্যা। আর পরমাণু হলে সেটা পারমাণবিক ভর হবে। প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা বের করার সময় অণুর সংখ্যা মানে অণুর মোল সংখ্যা, এনটা স্মল এনটা হলো মোল সংখ্যা। তাহলে প্রদত্ত ভরকে আমরা যদি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে অণুর মোল সংখ্যা পেয়ে যাব, গ্রাম অণুর সংখ্যা পেয়ে যাব আমরা, মোল সংখ্যা বা গ্রাম অণুর সংখ্যা। ঠিক আছে? প্রদত্ত ভর বাই আণবিক ভর। দেখো একটা প্রবলেম দিয়েছে এখানে, দেখে নেওয়া যাক কি বলেছে। বলছে 0.52 গ্রাম অ্যাসিটিলিনের মধ্যে কত মোল অ্যাসিটিলিন আছে। ঠিক আছে? এখানে বলছে দেখো অ্যাসিটিলিন মানে সংকেতটা হচ্ছে CH2 অ্যাসিটিলিন গ্যাস, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা অ্যালকাইন। তোমরা যারা ক্লাস 10-এ পড়েছো অর্গানিক কেমিস্ট্রি তারা জানো। এবার এর এম কত? কার্বন 2 ইন্টু 12 প্লাস 2 ইন্টু 1, তাহলে 24 প্লাস 2 26। ঠিক আছে? তাহলে 26 হলো এর। তাহলে এইবার এখানে মোল সংখ্যা কি করে বের করব? প্রদত্ত ভর দেওয়া আছে, প্রদত্ত ভর 0.52 বাই আণবিক ভর, এই যে ফর্মুলাটা। তাহলে কত মোল হবে? তুলে দিলাম 0.02 মোল। তাহলে 1 মোলে থাকে কতগুলো? 1 মোল C2H2 তে এখানে মোল সংখ্যাটা বেরিয়ে গেল, অণুর সংখ্যাটা বের করতে আমি বলে দিই 1 মোল। আমি এখানে এক্সট্রা অণুর সংখ্যাটাও বের করছিলাম, অণুর সংখ্যাটাও বলে দিই একটু। এই উত্তর বেরিয়ে গেছে, এত মোল প্রদত্ত ভর বাই আণবিক ভর আর কি। তাহলে 1 মোল অ্যাসিটিলিনে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23, তাই তো? তাহলে 0.02 মোলে অণুর সংখ্যা কত হবে?
এখানে কিন্তু অনুসংখ্যা চাইনি, মোল বেরিয়েছে, আমাদের অলরেডি উত্তর বেরিয়ে গেছে 0.02 মোল। ঠিক আছে, সেটা হবে 0.02 to 6.022 into 10 to the power 23। এটাকে গুণ করলে যেটা হবে সেটা। ঠিক আছে, এটা বের করতে বলেনি অবশ্য। আর একটা বলেছে এসটিপিতে আয়তন কত, একটু বলে রাখি এখানে মোলার আয়তন, একটু এখানে কথা বলে দিই। মোলার আয়তন ছোট্ট করে, মোলার আয়তন, মোলার আয়তন এসটিপি, এসটিপি বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন ধরা হয়, আর প্রেশারটা 1 atm। ঠিক আছে, টেম্পারেচারটা নির্দিষ্ট কিন্তু ওটা ধরা হয় যে 273 কেলভিন, আর প্রেশারটা অবভিয়াসলি 1 atm হবে। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের, পরবর্তীকালে দেখা গেছিল গ্যাসটা যদি আইডিয়াল হয় তাহলে এটা সত্যি, তাহলে না হলে এটা সত্যি হয় না, কিন্তু যা হোক আমরা আইডিয়ালি ধরেই বলি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাই তো, এই যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, সেই আয়তনটাকে আমরা বলি মোলার আয়তন, 1 মোলের আয়তন, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, মোলার আয়তন। ঠিক আছে, মানে প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাই হচ্ছে তার মোলার আয়তন। ঠিক আছে, বা গ্রামাণবিক আয়তন, এটার নাম মোলার ভলিউম। আচ্ছা, তাহলে এখানে কত মোল হচ্ছে? তাহলে এখানে সিম্পল এসটিপিতে যদি 1 মোল, তাহলে এসটিপিতে 1 মোল C2H2 এর আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে এসটিপিতে এখানে মোল সংখ্যা কত? 0.52 গ্রাম অ্যাসিটিলিন মানে 0.02 মোল। তাহলে 0.02 মোল অ্যাসিটিলিনের আয়তন হবে 0.02 ইন্টু 22.4 লিটার। এটা গুণ করলে উত্তর বেরিয়ে যাবে আর কি। ঠিক আছে, গুণ করে দেখো আর কি। মুখে মুখে গুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ করবে মানে 44.8, তাকে আবার 100 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, সিম্পল আর কি। দেখো একটা জিনিস এখানে ইনফরমেশনটা এখানে বলা আছে, দেখো এবার দাঁড়াও আরেকটা জিনিস বলে দিই, কোনো মৌল বা যৌগের একটি পরমাণুর ভর আমরা কি করে নির্ণয় করব? ধরো কোনো মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, আগে অণুর ক্ষেত্রে বলি, কোনো মৌল বা যৌগের অণুর ক্ষেত্রে আণবিক ভর ধরো m, তাহলে একটি অণুর ভর কত? একটি অণুর ভর হবে কিন্তু m/na, এটা কিন্তু মনে রাখবে, কারণ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হয় m গ্রাম, যদি আণবিক ভর m হয়, তাহলে একটি অণুর ভর হবে m/na। আর যদি পরমাণু বলি, a যদি পারমাণবিক গুরুত্ব হয়, তাহলে একটি পরমাণুর ভর কত হবে? একটি পরমাণুর ভর হবে a/na গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, একটি পরমাণুর ভর বা একটি অণুর ভর কি করে নির্ণয় করা হয়। যদি আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর জানি, সেই পারমাণবিক ভর বা আণবিক ভরকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে একটি পরমাণু বা একটি অণুর ভর বের করতে পারি। ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা দেখো, বলছে এখানে একটা প্রবলেম যে, এবং তার অনুসিদ্ধান্ত, যে একই ভরের দুটি ভিন্ন পদার্থে অণুর সংখ্যার অনুপাত তাদের আণবিক ভরের বিপরীত অনুপাতের সমান। একদম সিম্পল, এটাকে প্রমাণ করে দেখিয়েছে, কিন্তু তোমরা যদি এইভাবে ভাবো n w/m, তাহলে এখানে ভর সমান বলেছে দুটো পদার্থের, তাহলে w কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে n ইনভার্সলি প্রপোর্শনাল টু m,
এবারে এই এনটা মোল সংখ্যা, এই মোল সংখ্যাটা কিন্তু আবার অণুর সংখ্যার সাথে প্রপোর্শনাল। অণুর সংখ্যাটা, মোল সংখ্যা যত বাড়বে তত অণুর সংখ্যা বাড়বে। ধরো 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, 2 মোল মানে 2Na মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, 3 মোল মানে 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা। ওই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা জাস্ট অণুর সংখ্যা, সেটা n, আর মোল সংখ্যাটা স্মল n, আর n সাবস্ক্রিপ্টে a, ওটা অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল হলে, 1 মোল যদি হয় তাহলে n ইকুয়ালস টু Na হয়, n ক্যাপিটাল N ইকুয়ালস টু Na হবে 1 মোলের ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই অনুসিদ্ধান্তটা মনে রাখবে, এটা তো করেই দেওয়া আছে, দেখো যেভাবে বললাম ওইভাবেই করেছে। এ পদার্থের m গ্রাম পরিমাণে অণুর সংখ্যা এত, তাহলে w গ্রাম পরিমাণে অণুর সংখ্যা কত হবে সেটা বের করেছে। একই রকম ভাবে যেহেতু পরিমাণটা সমান, সমভর বলেছে, তাহলে b পদার্থেরও w গ্রামে অণুর সংখ্যা কত আসে দেখতে হবে, কিন্তু তাদের a আর b এর পারমাণবিক ভর বা আণবিক ভর, অণু যদি হয় তাহলে আণবিক ভরটা আলাদা, ভিন্ন আণবিক ভর হলে দেখা যাচ্ছে যে অণুর সংখ্যার অনুপাত সেটা আণবিক ভরের বিপরীত অনুপাতের সাথে সমান হচ্ছে। তাহলে একই ভরের দুটি পদার্থে এর অণুর সংখ্যার অনুপাত, একই ভরের দুটি পদার্থের অণুর সংখ্যার অনুপাত তাদের আণবিক ভরের বিপরীত অনুপাতের সমান। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, যেহেতু সিম্পলি ভাবো এনটা যেহেতু ব্যস্ত অনুপাত, তাহলে আমরা বলতে পারি অণুর সংখ্যাটাও কিন্তু আণবিক ভরের সাথে ব্যস্ত সম্পর্ক, সেই জন্য বিপরীত অনুপাতের সমান বলছে। এ এর ভর, এ এর অণুর সংখ্যা ইস টু বি এর অণুর সংখ্যা ইকুয়ালস টু বি এর আণবিক ভর ইস টু এ এর আণবিক ভর হবে। এটাই হচ্ছে কিন্তু একই ভরের দুটি ভিন্ন পদার্থের অণুর সংখ্যার অনুপাত তাদের আণবিক ভরের বিপরীত অনুপাতের সাথে সমান হয়। দেখো একটা অঙ্ক আইআইটিতে পড়েছিল, লেন্থ বেড়ে গেল অনেক, 46 মিনিট অলরেডি হয়ে গেছে, এটা করেই লাস্ট করবো। আর আরো অনেক কিছু আলোচনা করবো ভেবেছিলাম, তবে নেক্সট ক্লাসে আমি টেনে দেবো আর কি। অলরেডি তোমাদের চ্যানেলে তুল্যাঙ্ক ভর সম্বন্ধে একটা ভিডিও আছে, সেটা তৃতীয় লেকচার না হয় তৃতীয় বা চতুর্থ লেকচার হিসেবে কনসিডার করতে পারো। আমি এবার দিন এর সাথে একটু পারমাণবিক তুল্যাঙ্ক ভরের সাথে, তুল্যাঙ্ক ভরটা সাথে এই বাষ্প ঘনত্বটা একটু বলে দেবো, বাষ্প ঘনত্বটা বলে দিই, তুল্যাঙ্ক ভরটা অল্প করে বলে দেবো, আর ডিটেলসটা তোমরা তুল্যাঙ্ক ভর নিয়ে একটা আলাদা লেকচার আছে, সেখান থেকে দেখে নেবে আর কি। ঠিক আছে, তাহলে চলো শুরু করি এই অঙ্কটা করেই লাস্ট করি, তারপরে দেখো বলছে একটি মিশ্রণে নাইট্রোজেন এবং ওজনের অনুপাত, তাই তো? তাহলে W of O2 is to W of N2 equals to বলছে 1:4, তাই তো? অণুর সংখ্যার অনুপাত। তাহলে আগে আমরা N of O2 by N of N2 বের করি, সেটা কি হবে? W of O2 by M of O2, M বলতে আণবিক ভর, W of N2 by M of N2, এটা ইকুয়ালস টু কি হবে? এটা হবে WO2 by WN2 into M of N2 by M of O2। আচ্ছা, নাইট্রোজেনের এখানে এইটা বাই এটা মানে কত? 1/4। আচ্ছা, M of নাইট্রোজেন কত? নাইট্রোজেনের পারমাণবিক আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর 28, অক্সিজেনের আণবিক ভর কত? 32, 4×7 28, তাহলে এটা কেটে 7 হলো, তাহলে কত হবে? 7/32। তার মানে এখানে এবার আমরা বলেছি কি মোল সংখ্যাটা অণুর সংখ্যার সমানুপাতিক, তাহলে N of O2 by N of N2 that is equals to 7/32 হবে। তাহলে এখানে 7:32 এই অনুপাতটা হবে উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে লেখাটা হয়তো অন্যরকম লাগছে, 287 মনে করে না জন্য, যারা এক চান্সে দেখবে, ওটা 28 ছিল, 28কে 4 দিয়ে কেটে এই 4 দিয়ে কেটে 7 হয়েছে। ঠিক আছে, তাহলে 7/32 উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? জাস্ট এখানে এটা 1/4 ছিল ইন্টু নাইট্রোজেনের আণবিক ভর 28, অক্সিজেনের 32, 4×7 28, তাহলে 7/32, 7:32। ঠিক আছে, এরপরের দিন আমরা এইগুলো করব,
রিলেটেড অঙ্ক, ঠিক আছে। এইগুলো নেক্সট লেকচারে আলোচনা করবো। এগুলো খুবই সহজ, কিন্তু একটু ডেসক্রিপটিভ আলোচনা হবে এখানে। এই যে বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্বের এখানে অনেকগুলো আলোচনা, অনেকগুলো প্রমাণের ব্যাপার আছে, সেটা অন্তত 20-30 মিনিট টাইম লাগবে। তা যাই হোক, আমি আর এটা আজকে প্রসিড করছি না। আমরা তৃতীয় লেকচার 8-এর সাথে তুল্যাঙ্ক ভার একটু আলোচনা করে দেবো। তুল্যাঙ্ক ভারটা যারা দেখতে ইচ্ছুক তারা অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, বা হয়তো নিটের ভিডিওর জন্য আমি আপলোড করেছিলাম স্পেসিফিকলি, যে নিটের জন্য যারা পড়াশোনা করছে অনেকে তুল্যাঙ্ক ভার বের করতে গিয়ে হিমশিম খাই, মানে অ্যাকচুয়ালি তুল্যাঙ্ক ভারটা কি সেটা অনেক সময় বুঝতে পারে না। তাই সেটার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখবে ইটস অল অ্যাবাউট ইকুইভ্যালেন্ট ওয়েট, ওইটা একটু দেখে নেবে। থাম্বনেল দেওয়া আছে, অল অ্যাবাউট ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। তাহলে আজকে আমি এইখানেই শেষ করছি, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। বারবার একই জিনিস পড়ো, বা এরকম যদি ভিডিও দেখার স্কোপ হয় তাহলে ভিডিওগুলো বারবার দেখো, কি বলছি আমি মুখে সেই কথাগুলো ক্যাপচার করার চেষ্টা করো। আমি যেটা বলছি মুখে সেই কথাগুলো ক্যাপচার করো, ভালো করে বোঝাও এবং সেটা মনে রাখার চেষ্টা করো। তাহলে মানে সাবজেক্টটা ভালোভাবে বুঝতে পারলে সাবজেক্টটা পড়তেও ভালো লাগবে আর কি, এবং এটা নিয়ে পরবর্তীকালে এগোতেও পারবে। এবং কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখতে পাচ্ছ, নিট জেইতে কেমিস্ট্রিতে তোমার এক্সাম দিতে হবে, তাহলে কেমিস্ট্রিটাকে সেইভাবে পড়তে হবে আর কি। মানে এমসিকিউ এর পরীক্ষা ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ, কিন্তু এমসিকিউ গুলো আনসার করতে গেলে কিন্তু ডিপলি নলেজ লাগবে, কমনের পিছনে ছুটবে না। কমন তোমার পিছনে ছুটবে যদি তুমি ভালো করে বুঝে পড়াশোনাটা করো, মানে কমন টমন পাওয়া লাগে না আর কি। কনসেপ্ট ঠিকঠাক থাকলে কোনখানে কোন সূত্রটা কাজে লাগাতে হবে, কোন আইডিয়াটা কাজে লাগাতে হবে, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখতে পারবে তোমার কমনের দরকার হবে না। যেমন কোয়েশ্চেন হোক না কেন তুমি আনসার করে আসতে পারবে, কোয়েশ্চেন যেমনই হোক না কেন তোমার সহজ লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু বলছি না। পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে।